7 আগস্ট 2026 মক্কার পবিত্র মাটিতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন দুই নেতা। একজন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আরেকজন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবিটা দেখলে মনে হবে যেন কোনো দ্বন্দ্বই ছিল না কখনো, কিন্তু এই ছবির ঠিক 102 বছর আগে এই একই শহরের দেয়ালের ভেতরে ঢুকেছিল একটি সেনাবাহিনী, যারা এসেছিল অন্য এক আরব শাসককে সিংহাসনচ্যুত করতে। সেই শাসকের বংশধরই ছিল উসমানীয় খেলাফতের শেষ প্রতিনিধি, আর যে সেনাবাহিনী তাকে হারিয়েছিল তাদের নেতৃত্বই আজকের সৌদির রাজপরিবার। অর্থাৎ মক্কার মাটিতে আজ যে দুই নেতা একসাথে দাঁড়িয়ে আছেন, তাদের পূর্বপুরুষরাই ছিলেন একে অপরের সবচেয়ে বড় শত্রু। তাহলে প্রশ্ন হলো, 1 শতাব্দীর এই রক্তক্ষরা প্রতিদ্বন্দ্বিতা হঠাৎ শেষ হয়ে গেল কিভাবে? নাকি পর্দার আড়ালে সেই পুরনো লড়াই আজও চলছে, শুধু অস্ত্রটা পাল্টেছে? সেদিন মক্কায় শুধু নামাজি হয়নি, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান, এই 3 দেশ সই করেছে একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে, যার নাম দেওয়া হয়েছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তিতে বলা হয়েছে 3টি দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি 2 দেশের ওপরও হামলা হিসেবে ধরা হবে। ধরুন আপনার পাড়ায় 3টা বাড়ি একটা চুক্তি করলো, একটা বাড়িতে চোর ঢুকলে বাকি 2 বাড়ির লোকও লাঠি হাতে ছুটে আসবে। অনেকটা সেরকমই একটা নিরাপত্তা কাঠামো তৈরি হলো 3 মুসলিম শক্তির মধ্যে। এই চুক্তি দাঁড়িয়ে আছে 2025 সালের সেপ্টেম্বরে সই হওয়া সৌদি পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির উপর, যেখানে এবার যুক্ত হলো তুরস্ক। যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তির লক্ষ্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সামষ্টিক প্রতিরোধ শক্তিশালী করা, আর 3 রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও গভীর করা। তবে সমর বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, এই চুক্তিকে সরাসরি ন্যাটোর সঙ্গে তুলনা করা ঠিক হবে না, কারণ এটি মূলত কৌশলগত ও সামরিক শিল্প সহযোগিতার একটা কাঠামো, পূর্ণাঙ্গ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নয়। আজকের এই ভিডিওতে আমরা 4টা জিনিস বুঝব। প্রথমত, সৌদি তুরস্ক এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কোথা থেকে শুরু হলো, একদম শিকড় থেকে, প্রায় 100 বছর আগের এক যুদ্ধ থেকে। দ্বিতীয়ত, 2 নেতার ব্যক্তিগত ইতিহাস, একটা ব্যর্থ অভ্যুত্থানের রাত আর একটা রাজপ্রাসাদের ভেতরের অভিযান কিভাবে আজকের এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তৃতীয়ত, মাত্র কয়েক বছর আগে একটা ছোট্ট উপসাগরীয় দেশকে ঘিরে এই 2 শক্তি কিভাবে মুখোমুখি দাঁড়িয়েছিল। আর সবশেষ, এই নতুন জোট আসলে কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছে আর কার হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে। তো চলুন শুরু করি। গল্পটা শুরু করা যাক 1916 সাল থেকে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, আর মধ্যপ্রাচ্যের ওপর রাজত্ব করছে উসমানীয় সাম্রাজ্য। মক্কার তৎকালীন শাসক শরীফ হুসেইন বিন আলী ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। ইতিহাসে যা পরিচিত আরব বিদ্রোহ নামে। প্রতিশ্রুতি ছিল যুদ্ধ শেষে গোটা আরব ভূখণ্ড নিয়ে একটা স্বাধীন আরব রাজ্য গড়ে উঠবে, আর শরীফ হুসেইনি হবেন তার শাসক। যুদ্ধ শেষ হলো, উসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ল, কিন্তু ব্রিটিশদের সেই প্রতিশ্রুতি রক্ষা হলো না, কারণ শরীফ হুসেইনের অজান্তেই ব্রিটেন আর ফ্রান্স ইতিমধ্যে একটা গোপন চুক্তি করে ফেলেছিল নিজেদের মধ্যে, যেখানে গোটা আরব ভূখণ্ড আগে ভাগেই ভাগ করে নেওয়া হয়েছিল 2 ইউরোপীয় শক্তির প্রভাবলয়ে। যে মানুষটা নিজের জীবন বাজি রেখে উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, তাকেই শেষ পর্যন্ত ঠকানো হয়েছিল তারই মিত্রদের হাতে। মধ্যপ্রাচ্য ভাগ হয়ে গেল ব্রিটিশ আর ফরাসি উপনিবেশে। শরীফ হুসেইন পেলেন শুধু হেজাজ অঞ্চল, যেখানে আজ মক্কা আর মদিনা। 1924 সালের মার্চ মাসে তুরস্কে মুস্তফা কামাল আতাতুর্ক উসমানীয় খেলাফত পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করলেন। ঠিক তখনই শরীফ হুসেইন নিজেকে ঘোষণা দিলেন নতুন খলিফা হিসেবে, মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবি নিয়ে। কিন্তু এই দাবি বেশি দিন টেকেনি। মরুভূমির অন্য প্রান্তে তখন ক্ষমতা সংহত করেছিল আরেকজন,
আব্দুল আজিজ ইবনে সৌদ। 1924 সালের অক্টোবরে ইবনে সৌদের বাহিনী মক্কায় প্রবেশ করল, আর 1925 সালের ডিসেম্বরে পতন হলো মদিনার। শরীফ হুসেইন পালিয়ে গেলেন নির্বাসনে, প্রথমে সাইপ্রাস, পরে জর্ডানে, যেখানে তার ছেলে তখন শাসন করেছিলেন। 1932 সালে ইবনে সৌদ প্রতিষ্ঠা করলেন সৌদি আরব রাষ্ট্র নিজের পরিবারের নামেই। এখান থেকেই সৌদির শুরু। শরীফ হুসেইনের বংশধররা কিন্তু পুরোপুরি হারিয়ে যাননি। তার ছেলেরা তখন শাসন করেছিলেন ইরাক আর ট্রান্স জর্ডানে, ব্রিটিশদের দেওয়া নতুন সিংহাসনে। আজকের জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সেই একই হাশেমির বংশের উত্তরসূরি, অর্থাৎ মক্কা হারানো সেই পরিবারের রক্ত এখনও একটা রাষ্ট্রের সিংহাসনে বসে আছে, ঠিক প্রতিবেশী দেশেই। ইতিহাসের এই সুতো টেনে ধরলে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিটি সীমান্ত, প্রতিটি রাজতন্ত্র আসলে এই 100 বছর আগের ভাঙা গড়ার জের টেনে চলছে। অর্থাৎ আজকের সৌদি রাজতন্ত্র জন্ম নিয়েছিল ঠিক সেই জায়গায় যেখানে উসমানীয়দের শেষ প্রতিনিধিকে হারিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাসই ব্যাখ্যা করে কেন সৌদি আরবের নেতৃত্বের দাবির ভিত্তি ধর্মীয় বৈধতা মক্কা মদিনার তত্ত্বাবধানে, আর কেন তুরস্কের দাবির ভিত্তি ঐতিহাসিক গৌরব 4 শতাব্দীর খেলাফতের উত্তরাধিকার, যেটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে কি এই ক্ষত এত সহজে ভুলে যাওয়ার মতো? 100 বছর কি আসলেই যথেষ্ট সময় একটা রাজবংশের অপমান ভুলিয়ে দেওয়ার জন্য? আর যদি নাই ভোলা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো এই ক্ষত সরিয়ে রেখে হঠাৎ হাত মেলানোর দরকার পড়ল কেন? উত্তরটা লুকিয়ে আছে দুই বর্তমান নেতার নিজেদের ব্যক্তিগত ইতিহাসে। 2016 সালের 15ই জুলাই রাত তুরস্কে তখন সেনাবাহিনীর একাংশ ট্যাঙ্ক নামিয়ে ফেলছে রাস্তায়, বোমা ফেলা হচ্ছে পার্লামেন্টে, রেডিও টেলিভিশন স্টেশন দখল হয়ে গেছে বিদ্রোহী সেনাবাহিনীর হাতে। এরদোয়ান তখন ছুটিতে উপকূলীয় এক শহরে। মধ্যরাতে তাকে একটা মোবাইল ফোনের ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেশবাসীর কাছে আহ্বান জানাতে হয় রাস্তায় নেমে অভ্যুত্থান ঠেকাতে। সেই রাতে 250 জনের বেশি মানুষ প্রাণ হারান। অভ্যুত্থান ব্যর্থ হয়, এরদোয়ান বেঁচে যান কোনো মতে। এরদোয়ান এই মানুষটি অবশ্য কোনো দিনই ক্ষমতার প্রাসাদ থেকে উঠে আসেনি। ইস্তাম্বুলের এক শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা এরদোয়ান তরুণ বয়সে রাস্তায় লেবু আর তিলের রুটি বিক্রি করতেন। পরে ফুটবলও খেলছেন আধা পেশাদার পর্যায়ে। রাজনীতিতে তার উত্থান শুরু হয় ইসলামপন্থী একটা দলের মধ্য দিয়ে। 1994 সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়ে ধর্মভিত্তিক বক্তব্যের জন্য তাকে জেলও খাটতে হয়েছিল কয়েক মাস। তারপর 2000 সালে প্রধানমন্ত্রী আর 2014 সাল থেকে প্রেসিডেন্ট। 20 বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সর্বোচ্চ ক্ষমতায়। কিন্তু সেই রাতের পর থেকে এরদোয়ানের রাজনৈতিক মানসিকতাই বদলে যায়। তিনি সন্দেহ করতে শুরু করেন পশ্চিমা মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। কারণ যাকে তিনি এই অভ্যুত্থানের হোতা মনে করেন, সেই ধর্মীয় নেতা তখন বছরের পর বছর ধরে বসবাস করেছিলেন যুক্তরাষ্ট্রেই, আর ওয়াশিংটন তাকে তুরস্কের হাতে তুলে দেয়নি। সেই অবিশ্বাসের বীজ থেকেই ধীরে ধীরে তুরস্ক খুঁজতে শুরু করে নিজস্ব নিরাপত্তা কাঠামো, নেটোর ওপর একচেটিয়া নির্ভরতা কমিয়ে দেয়। অন্যদিকে সৌদি আরবে 2017 সালের নভেম্বর মাসে ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। রাজধানী রিয়াদের বিলাসবহুল রিটস কার্লটন হোটেলে হঠাৎ করে আটক করা হয় দেশের কয়েক ডজন শীর্ষ ধনী ব্যবসায়ী, মন্ত্রী আর রাজপুত্রকে দুর্নীতি দমনের নামে। প্রকৃতপক্ষে এটি ছিল তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা একচ্ছত্র করে নেওয়ার এক নিখুঁত কৌশল। কয়েক মাসের মধ্যেই তিনি হয়ে ওঠেন সৌদি আরবের প্রকৃত শাসক আর শুরু করেন তার উচ্চবিলাসী ভীষণ 2030 পরিকল্পনা। তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতি বহুমুখী করার এক বিশাল প্রকল্প, যার সাফল্যের জন্য তার দরকার আঞ্চলিক স্থিতিশীলতা আর বিনিয়োগ বান্ধব পরিবেশ। অথচ এই একই মোহাম্মদ বিন সালমান মাত্র 29 বছর বয়সে 2015 সালে প্রতিরক্ষামন্ত্রী হয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি নিয়েছিলেন, সেটি ছিল প্রতিবেশী ইয়েমেনের সামরিক অভিযান শুরু করা।
যে যুদ্ধ বছরের পর বছর ধরে চলছিল আর সৌদি আরবের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছিল। অর্থাৎ একই মানুষ যিনি একদিকে আক্রমণাত্মক সামরিক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আবার আজ পরিণত হয়েছেন অর্থনৈতিক, কূটনীতি আর আঞ্চলিক স্থিতিশীলতার সবচেয়ে বড় প্রবক্তায়। অর্থাৎ দুই নেতাই নিজের দেশে ক্ষমতা একচ্ছত্র করেছেন প্রায় একই সময়ে, আর দুজনেই এখন দরকার একটা নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো। একজনের দরকার যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজা, আরেকজনের দরকার অর্থনৈতিক পরিকল্পনার নিরাপত্তা নিশ্চিত করা। এখানেই মিলে যায় তাদের স্বার্থ। এবার আসুন বুঝি তিন দেশের কার হাতে কি শক্তি আছে। সৌদি আরবের হাতে আছে অর্থ। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে তাদের হাতে বিপুল আর্থিক সামর্থ্য। তুরস্কের হাতে আছে সামরিক শক্তি ও প্রযুক্তি। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের সঙ্গে। এছাড়াও আছে নিজস্ব ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প। সংখ্যায় বলতে গেলে তুরস্কের হাতে আছে প্রায় 2238টি ট্যাঙ্ক, যেখানে সৌদি আরবের হাতে আছে 840টি। কিন্তু প্রতিরক্ষা বাজেটে সৌদি আরব অনেক এগিয়ে। বছরে প্রায় $83 বিলিয়ন খরচ করে তারা, যেখানে তুরস্কের বাজেট প্রায় $31 বিলিয়ন। আর পাকিস্তানের হাতে আছে যা সৌদি বা তুরস্ক কারোর কাছেই নেই। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ স্থায়ী সেনাবাহিনী। পাকিস্তানের এই পারমাণবিক শক্তির গুরুত্বটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দেই। ধরুন আপনার পাড়ায় 3টা বাড়ির চুক্তি হয়েছে একে অপরকে রক্ষা করার। এখন ধরুন এই 3 বাড়ির একটাতে আছে সাধারণ লাঠিসোঁটা, আরেকটাতে আছে আধুনিক অস্ত্র, কিন্তু তৃতীয় বাড়িতে আছে এমন একটা জিনিস যেটা ব্যবহার করলে পুরো পাড়াই ধ্বংস হয়ে যাবে, আর সেটা সবাই জানে। ফলে কেউ সেই তৃতীয় বাড়িতে হামলা করার আগে 1000 বার ভাববে, কারণ পাল্টা জবাবটা হবে ভয়াবহ। এই ভয় দেখিয়ে হামলা ঠেকানোর নামই হলো ডিটারেন্স বা প্রতিরোধমূলক শক্তি। পাকিস্তান ঠিক এই তৃতীয় বাড়ির ভূমিকায় আছে। এই জোটে তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রই জোটের সবচেয়ে বড় প্রতিরোধমূলক হাতিয়ার। যদিও ব্যবহারের সম্ভাবনা কার্যত শূন্যের কাছাকাছি। সৌদি আরবের শক্তির প্রতীক হলো তাদের সার্বভৌমত্ব বিনিয়োগ তহবিল, যার হাতে আছে শত শত বিলিয়ন ডলার। এই তহবিল দিয়েই মরুভূমির মাঝে গড়ে উঠছে নিয়ম নামের ভবিষ্যৎ শহর প্রকল্প, যা মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর সবচেয়ে বড় প্রতীক। অন্যদিকে তুরস্কের শক্তির প্রতীক হলো তাদের দেশীয়ভাবে তৈরি বায়াক্তার ড্রোন, যা ইতিমধ্যে বিশ্বের বহু সংঘাত ক্ষেত্রে ব্যবহৃত হয়ে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে, আর যা এখন রপ্তানি হচ্ছে বহু দেশে। অর্থাৎ সৌদি আরব ক্ষমতা প্রদর্শন করে অর্থ আর অবকাঠামো দিয়ে, তুরস্ক করে প্রযুক্তি আর যুদ্ধক্ষেত্রের প্রমাণিত সক্ষমতা দিয়ে। দুটোই শক্তিশালী, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের শক্তি। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাব এর বিশ্লেষক নিহাত আলী ওজকাই বলেছেন, বদলে যাওয়া আঞ্চলিক বাস্তবতা দেশগুলোকে নতুন নিরাপত্তা কাঠামো খুঁজতে বাধ্য করেছে। অর্থাৎ 3 দেশ যেন একটা ব্যবসায়িক জোট গঠন করছে, যেখানে একজন দিচ্ছে পুঁজি, একজন দিচ্ছে প্রযুক্তি আর অভিজ্ঞতা, আর একজন দিচ্ছে সবচেয়ে ভারী প্রতিরক্ষা হাতিয়ার। এবার অর্থনীতির অঙ্কটাও একটু সহজ করে বুঝে নিন। ধরুন সৌদি আরবের গোটা অর্থনীতির আকার 1 টাকা, তাহলে তুরস্কের অর্থনীতির আকার হবে তার চেয়ে সামান্য বেশি, প্রায় 1.25 টাকার সমান। বাস্তবে সংখ্যাটা এরকম: সৌদি আরবের নমিনাল জিডিপি প্রায় $1.27 ট্রিলিয়ন, আর তুরস্কের প্রায় $1.6 ট্রিলিয়ন। কিন্তু জনসংখ্যার বিশাল পার্থক্য। সৌদি আরবের জনসংখ্যা প্রায় 34 মিলিয়ন, যেখানে তুরস্কের জনসংখ্যা তার 2.5 গুণেরও বেশি, প্রায় 88 মিলিয়ন। অর্থাৎ সৌদি আরবের অর্থনীতি ছোট জনসংখ্যার উপর ছড়িয়ে থাকায় মাথাপিছু আয় অনেক বেশি, আর তুরস্কের অর্থনীতি বড় জনসংখ্যার কারণে সামরিক শিল্পের জন্য বিশাল কর্মী বাহিনী আর দেশীয় বাজার পায়। কিন্তু ধরুন একটা ব্যবসায়িক পার্টনারশিপে যদি 3 জন অংশীদারি ভাবেন যে ভবিষ্যতে কোম্পানির প্রধান নির্বাহী তিনিই হবেন, তাহলে সেই পার্টনারশিপ কতদিন টিকবে? এই চুক্তির প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, ইরানকে কেন্দ্র করে সামষ্টিক প্রতিরোধের এই উদ্যোগ ওয়াশিংটনে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য পাবে, কারণ
যুক্তরাষ্ট্র চায় তার মিত্ররা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিক। ভারতও নীরব থাকেনি। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তারা এই চুক্তির প্রভাব খতিয়ে দেখছে নিজেদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে। কারণটা সহজ, পাকিস্তান তাদের প্রতিবেশী আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, আর সেই পাকিস্তানের পেছনে এখন দাঁড়িয়ে গেছে সৌদি আরব আর তুরস্কের মতো দুটি প্রভাবশালী শক্তি, যাদের একটির হাতে বিপুল অর্থ আর আরেকটির হাতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। অন্যদিকে ইরানের অবস্থাও বদলে গেছে। ইরান সাম্প্রতিক সংঘাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য মুসলিম দেশের উপর যে আক্রমণ চালিয়েছিল তা তেহরানকে মুসলিম বিশ্বের কাছাকাছি টানার বদলে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে। সুন্নি জনগোষ্ঠী ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে, আর উপসাগরীয় সরকারগুলো ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করেছে। এভাবেই দেখা যাচ্ছে একদিকে যে দেশটি এতদিন নিজেকে প্রতিরোধের কেন্দ্র হিসেবে জাহির করত, সেই ইরান আজ কিছুটা কোণঠাসা, আর তার জায়গা দখল করছে সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই নতুন ত্রিভুজ। এমনকি এই বৃহত্তর সৌদি নেতৃত্বাধীন জোটে যেখানে আছে কাতার, তুরস্ক, পাকিস্তান, মিশর, সেখানে সংযুক্ত আরব আমিরাত নেই। কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রশ্নে আবুধাবির অবস্থান রিয়াদের চেয়ে আলাদা। আরব আমিরাতের ওপেক থেকে সরে দাঁড়ানো প্রশ্ন তুলছে সৌদি আরবের একচ্ছত্র আঞ্চলিক নেতৃত্বের দাবি নিয়ে। অর্থাৎ একদিকে সৌদি আরব যখন নতুন জোট বানিয়ে নিজের নেতৃত্ব সংহত করার চেষ্টা করছে, ঠিক তখনই তাদের দীর্ঘদিনের সবচেয়ে কাছের উপসাগরীয় মিত্রই সরে যাচ্ছে ভিন্ন পথে। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরও জটিল। তেল আবিব দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আশা করে আসছিল, ঠিক যেভাবে সংযুক্ত আরব আমিরাত করছে। কিন্তু সৌদি আরব যখন তুরস্কের মতো একটা দেশের সঙ্গে নিরাপত্তা জোট গড়ে তুলছে, যে তুরস্ক গাজা প্রশ্নে বারবারই ইসরায়েলের কড়া সমালোচক, তখন ইসরায়েলের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক। অন্যদিকে মিশরও আছে এই সমীকরণে। কায়রো ঐতিহাসিকভাবে সৌদি অর্থ সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু তুরস্কের সঙ্গে মিশরের সম্পর্ক ছিল বছরের পর বছর ধরে তিক্ত, বিশেষ করে মুসলিম ব্রাদারহুড প্রশ্নে। কারণ মিশরের বর্তমান সরকার ক্ষমতা এসেছিল ব্রাদারহুড সমর্থিত সরকারকে উৎখাত করে, আর তুরস্ক ছিল সেই উৎখাত হওয়া সরকারের সবচেয়ে বড় সমর্থক। তাহলে বুঝতেই পারছেন সৌদি আরব এখন একই সঙ্গে এমন কয়েকটা দেশকে এক টেবিলে বসানোর চেষ্টা করছে যাদের নিজেদের মধ্যেই বছরের পর বছরের তিক্ততা জমে আছে। এই জটিল সমীকরণ সামলে রাখাটাই রিয়াদের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। তাহলে কি ধরে নেওয়া যায় সৌদি তুরস্ক প্রতিদ্বন্দ্বিতা এখন শুধুই ইতিহাসের পাতায়, মানে এটা শেষ? তবে এত তাড়াতাড়ি না। মাত্র কয়েক বছর আগেও এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সরাসরি না হলেও একটা তৃতীয় দেশকে ঘিরে। গল্পটা আরও নাটকীয়ভাবে শুরু হয়েছিল 2017 সালের 23 মে। হ্যাকাররা কাতারের সরকারি সংবাদ সংস্থার ওয়েবসাইটে ঢুকে জাল কিছু বিবৃতি প্রকাশ করে, যেখানে কাতারের আমিরের নামে ইরানের প্রশংসা আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল বলে দেখানো হয়। যদিও পরে প্রমাণিত হয় এটা ভুয়া, তবু সৌদি আর আমিরাত সংবাদ মাধ্যম সেই জাল বিবৃতি ফলাও করে প্রচার করে। মাত্র 2 সপ্তাহের মাথায় 2017 সালের 5 জুন হঠাৎ করেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মিশর ঘোষণা দেয় তারা প্রতিবেশী কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে। তারা কাতারের সামনে 13টি শর্ত তুলে ধরে মাত্র 10 দিনের মধ্যে মেনে নেওয়ার জন্য, যার মধ্যে ছিল আল জাজিরার সম্প্রচার বন্ধ করা আর তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করার মতো দাবি। কাতার সেসব শর্ত প্রত্যাখ্যান করে। স্থল, জল আর আকাশপথ সব বন্ধ করে দেওয়া হয় কাতারের জন্য। অভিযোগ ছিল কাতার মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামপন্থী রাজনৈতিক আন্দোলনকে সমর্থন করছে আর ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে। কাতারের মানুষ তখন আতঙ্কে সুপারমার্কেট খালি করে ফেলেছিল, কারণ খাদ্যপণ্যের সিংহভাগ আসতো সীমান্ত পথেই, যা এক রাতেই বন্ধ হয়ে যায়। ঠিক তখনই এগিয়ে আসে তুরস্ক।
অবরোধ শুরুর কয়েকদিনের মাথায় আঙ্কারা কাতারে সেনা মোতায়েনের গতি বাড়িয়ে দেয় আর খাদ্য পানীয় সরবরাহের প্রতিশ্রুতি দেয়। এরদোয়ান নিজে ঘোষণা দেন তিনি কাতারকে সমর্থন দিয়ে যাবেন। লক্ষ্য করার মতো বিষয় হলো সৌদি জোটের 13টি শর্তের একটাতেই স্পষ্ট করে বলা হয়েছিল তুরস্কের সঙ্গে কাতারের সামরিক সম্পর্ক ছিন্ন করতে হবে। অর্থাৎ সেই সময়েও রিয়াদের চোখে আঙ্কারা ছিল প্রতিদ্বন্দ্বী পূর্ববলয়ের প্রতীক, যাকে ছোট করে দেখানোর দরকার ছিল। কিন্তু এরদোয়ান সেই দাবি উপেক্ষা করে কাতারের পাশে দাঁড়ায়। এই একটা সিদ্ধান্তই প্রমাণ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট যাদের ঘিরে ফেলেছিল, তুরস্ক ঠিক তাদের পাশেই দাঁড়িয়েছিল। প্রায় 3.5 বছর ধরে চলে এই অবরোধ। শেষ হয় 2021 সালের জানুয়ারিতে সৌদি আরবের আল উলা শহরে এক শীর্ষ সম্মেলনে। কিন্তু এই ঘটনা একটা জিনিস স্পষ্ট করে দিয়ে যায়, যখনই সৌদি আরব তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছে ছোট কোনো মুসলিম রাষ্ট্রের উপর, তুরস্ক ঠিক তখনই সেই রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে নিজেকে বিকল্প পৃষ্ঠপোষক হিসেবে জাহির করেছে। অর্থাৎ আজ মক্কায় যে হাত মেলানো দেখছেন, তার মাত্র কয়েক বছর আগেই এই দুই দেশ ছিল একটা প্রক্সি দ্বন্দ্বের দুই বিপরীত মেরুতে। ইতিহাস তাই সতর্ক করে দেয়, আজকের বন্ধুত্ব যে আগামীকালও থাকবে তার নিশ্চয়তা কোথাও নেই। এই চুক্তি নিয়ে কিছু জনপ্রিয় ধারণা ছড়িয়ে পড়ছে, যেগুলো বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। দাবি এক, এটাকে অনেকে বলছেন মুসলিম বিশ্বের নিজস্ব ন্যাটো, কিন্তু তুরস্কের জার্মান মার্শাল ফান্ডের বিশ্লেষক ওজগার স্পষ্ট করে বলেছেন এটা মূলত 3 প্রভাবশালী আঞ্চলিক শক্তির মধ্যে কৌশলগত ও সামরিক শিল্প সহযোগিতার একটা কাঠামো। ন্যাটোর মতো পূর্ণাঙ্গ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সঙ্গে এর তুলনা চলে না। দ্বিতীয় দাবি, অনেকে ভাবছে এই চুক্তির মধ্য দিয়ে সৌদি তুরস্ক প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে গেছে আর মুসলিম বিশ্বে এখন একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু বাস্তবে দুই দেশের লক্ষ্য এখনও ভিন্ন। সৌদি আরব তাদের ধর্মীয় বৈধতা আর অর্থনৈতিক শক্তি দিয়ে নেতৃত্বের দাবি ধরে রাখতে চায়, আর তুরস্ক নিজেকে তুলে ধরতে চায় গাজা থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত মুসলিম বিশ্বের রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে, পশ্চিম ও ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার এক স্বাধীন শক্তি হিসেবে। সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের পর ক্ষমতার পট পরিবর্তনে তুরস্কের প্রভাব আজ সবচেয়ে বেশি দৃশ্যমান। সীমান্তের ওপারে আঙ্কারার রাজনৈতিক ও সামরিক উপস্থিতি সিরিয়ার নতুন বাস্তবতা গঠনে সরাসরি ভূমিকা রেখেছে। গাজা প্রশ্নেও তুরস্ক নিজেকে বারবার মধ্যস্থতাকারী আর সোচ্চার সমর্থক হিসেবে তুলে ধরেছে, যেখানে সৌদি আরব তুলনামূলকভাবে কূটনৈতিক সংযমের পথ বেছে নিয়েছে। এই পার্থক্যটাই স্পষ্ট করে দেয় দুই দেশ একই লক্ষ্যে না পৌঁছে বরং দুটো ভিন্ন পথে মুসলিম বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করছে। একজন টাকা আর উন্নয়নের গল্প দিয়ে, আরেকজন রাজনৈতিক সংহতি আর প্রতিরোধের গল্প দিয়ে। কেউ কেউ মনে করছেন এই জোট একটা স্থায়ী সামরিক ব্লক যা সবসময় সক্রিয় থাকবে, কিন্তু বিশ্লেষক এইচ.এ. হিলিয়ার সতর্ক করে বলছেন চুক্তি সই হওয়া মানেই এই নয় যে এটা তাৎক্ষণিকভাবে বাস্তবে কার্যকর হয়ে যাবে। বাস্তবায়নের প্রশ্নে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই ভিন্ন লক্ষ্য আর অনিশ্চয়তা একসাথে থাকায় ভবিষ্যতে এই অংশীদারিত্ব পরীক্ষার মুখে পড়তে পারে। কেউ কেউ বলছেন যেহেতু কাতার অবরোধ শেষ হয়ে গেছে আর এখন তুরস্ক সৌদি একসাথে, তাই সাবেক সব বিরোধী পুরোপুরি মিটে গেছে। কিন্তু বাস্তবতা হলো 2021 সালের আল উলা সম্মেলনে শুধু কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছিল। অন্তর্নিহিত প্রতিদ্বন্দ্বিতার কারণগুলো, কে হবে মুসলিম বিশ্বের কণ্ঠস্বর, কার আদর্শ অনুসরণযোগ্য, সেগুলো সমাধান হয়নি। শুধু সাময়িকভাবে চাপা পড়ছে অভিন্ন শত্রু ইরান আর ইসরায়েলের মুখোমুখি হওয়ার প্রয়োজনে। তাহলে কি এই বন্ধুত্ব শুধুই সাময়িক প্রয়োজনের ফসল, নাকি এর ভেতরে সত্যি কোনো দীর্ঘমেয়াদী রূপান্তর ঘটছে? আর যদি সাময়িক হয় তাহলে সেই প্রয়োজন ফুরিয়ে গেলে কি হবে? মক্কা চুক্তির মূল শর্তটা আরেকবার মনে করুন। একটা দেশের উপর হামলা হলে সেটা সবার উপর হামলা হিসেবে গণ্য হবে। ঠিক এই একই নীতির উপর দাঁড়িয়ে আছে ন্যাটো, যার আনুষ্ঠানিক নাম আর্টিকেল 5। ধরুন আপনার এলাকার 3টা পরিবার একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে একটা যৌথ প্রাচীরের ভিতরে। একজনের উপর আক্রমণ হলে বাকি দুজনও অস্ত্র হাতে দাঁড়িয়ে যাবে। তুরস্ক বাস্তবেই এমন একটা প্রাচীরের ভেতরে আছে গত 7 দশক ধরে। 1952 সাল থেকে তারা ন্যাটোর সদস্য।
তাহলে প্রশ্ন হলো, ন্যাটোর মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটে থাকা একটা দেশ কেন নতুন করে আরেকটা যৌথ প্রাচীর বানানোর দরকার অনুভব করলো? যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখলে এই চুক্তি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একদিকে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই চাইছিল তার মিত্ররা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা বেশি করে বহন করুক, আর ইরান কেন্দ্রিক এই প্রতিরক্ষা কাঠামো ঠিক সেই দাবির প্রতিফলন। এই কারণেই আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক কুগেলম্যান বলেছেন এটা ওয়াশিংটনে স্বাগত জানানো হবে। কিন্তু অন্যদিকে আছে জটিলতা। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে কতটা অবিচল থাকবে, সেই প্রশ্ন নিয়ে আঙ্কারার ভেতরে সংশয় বেড়েছে বছরের পর বছর ধরে। তুর্কি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অনিশ্চয়তার কারণেই তুরস্ক অনেক আগে থেকেই সৌদি পাকিস্তান জোটে যুক্ত হওয়ার আলোচনা এগিয়ে নিয়েছিল। মনে করুন, এর আগে বলা সেই 2016 সালের অভ্যুত্থানের রাতের কথা। সেই রাতের অবিশ্বাসী আজ তুরস্কের ঠেলে দিয়েছে বিকল্প নিরাপত্তা কাঠামো খোঁজার দিকে। অর্থাৎ একদিকে যুক্তরাষ্ট্র এই জোটকে স্বাগত জানাচ্ছে নিজের স্বার্থে, আবার এই জোট তৈরি হওয়ার পেছনে একটা বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের ওপর নিজের এক মিত্রের ভরসা কমে যাওয়া। এখানেই তৈরি হয় একটা স্ববিরোধিতা। যুক্তরাষ্ট্র যে জোটকে সমর্থন করছে সেই জোটের জন্মই হয়েছে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস থেকে। তাহলে কি এটাই আসলে ন্যাটোর ভবিষ্যতের একটা সতর্কবার্তা? যেদিন মিত্ররা নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আস্থা রাখতে পারবে না, সেদিন তারা নিজেরাই বিকল্প জোট বানিয়ে ফেলবে। তাহলে ফিরে আসা যাক শুরুর প্রশ্নে, সৌদি আরব নাকি তুরস্ক, কে জিতবে মুসলিম বিশ্বের নেতৃত্বের এই দীর্ঘ লড়াইয়ে? মক্কার এই ছবিটা আরেকবার কল্পনা করুন। দুই নেতা পাশাপাশি নামাজ পড়ছেন, ঠিক যেখানে 100 বছর আগে একটা রাজবংশ আরেকটা রাজবংশকে সিংহাসনচ্যুত করেছিল। ইতিহাস বলে তখনও দুই পক্ষ একসময় মিত্র ছিল, তারপর প্রতিদ্বন্দ্বী হয়েছিল। শেষে একজন জিতে গিয়েছিল আর আরেকজন নির্বাসনে গিয়েছিল। তাহলে কি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? সত্যি হলো উত্তরটা এখনও নির্ধারিত হয়নি। শরীফ হুসেইন একসময় ভেবেছিলেন ব্রিটিশদের সঙ্গে তার মৈত্রী তাকে খলিফা বানিয়ে দিবে। ইতিহাস দেখিয়ে দিয়েছে মৈত্রী আর ক্ষমতা এক জিনিস নয়। মক্কার এই চুক্তি দেখতে যতটা ঐক্যের প্রতীক মনে হয়, ভেতরে ভেতরে ততটাই রয়ে গেছে পুরনো প্রতিযোগিতা। একদিকে ধর্মীয় বৈধতা ও তেল অর্থনীতি, আর একদিকে সামরিক শক্তি ও রাজনৈতিক কণ্ঠস্বর। প্রয়োজনের মুহূর্তে প্রতিদ্বন্দ্বীরাও হাত মেলায়, কিন্তু সেই প্রয়োজন ফুরিয়ে গেলে পুরনো প্রতিযোগিতা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ঠিক যেমন 100 বছর আগে হয়েছিল, শুধু তখনকার যুদ্ধক্ষেত্র ছিল মরুভূমি আর আজকের যুদ্ধক্ষেত্র হলো অর্থনীতি আর কূটনীতি। তাই প্রশ্নটা থেকেই যায়, ইরান ও ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া এই সামরিক ঐক্য কি সত্যি স্থায়ী কোনো নতুন আঞ্চলিক শৃঙ্খলার ভিত্তি হবে, নাকি একদিন এই তিন শক্তির নিজেদের ভেতরের নেতৃত্বের টানপূরণই এই জোটকে ভেঙে দিবে, ঠিক যেভাবে 1924 সালে ভেঙেছিল আরেকটি মৈত্রী? একটা বিষয় নিশ্চিত, মুসলিম বিশ্বের নেতৃত্বের এই প্রশ্নের উত্তর আর কোনো একক যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, যেমনটা হয়েছিল 1924 সালে মক্কার দেয়ালের সামনে। এখন এই লড়াই চলবে তেলের বাজারে, প্রতিরক্ষা চুক্তির শর্তে, বিনিয়োগের অঙ্কে আর কূটনৈতিক সম্মেলনের আসন বিন্যাসে। যে জাতি এই নতুন যুদ্ধক্ষেত্রগুলো সবচেয়ে ভালো বোঝে, নেতৃত্বের মুকুট শেষ পর্যন্ত হয়তো তাদের দিকেই ঝুঁকবে। আপনি কি মনে করেন, অর্থনীতির শক্তি জিতবে নাকি সামরিক ও রাজনৈতিক সাহস? সেই প্রশ্নের উত্তর সময় বলে দিবে। কিন্তু ইতিহাস অন্তত এইটুকু শিখিয়ে দিয়ে গেছে, মক্কার মাটিতে মৈত্রীর ছবি যতটা সুন্দর দেখাক না কেন, ক্ষমতার লড়াই কখনো পুরোপুরি থামে না, শুধু রং বদলায়।